নবম শ্রেণীর ইংরেজি ইউনিট 1 এর 1.2.1 এর সঠিক সমাধান। চলুন শুরু করা যাক। তো এটা জন্য আমরা প্রথমেই দেখব, এখানে দেখতে পাচ্ছেন যে কি বলছে ইনস্ট্রাকশনটা আমরা একটু দেখেন। এখানে বলছে যে নাও রিড দ্য ফলোইং টেক্সট। নিচের যে টেক্সট আছে, এখানে যে এই টেক্সটটা বঙ্গবন্ধু নিয়ে যে টেক্সটটা আছে এটা, এবং এখানে ওয়ান্ডার অফ ইজিপ্ট নিয়ে যে টেক্সট 2 আছে, পিরামিড এটা, তারপর এখানে টেক্সট আছে 3 যে এন্ডেঞ্জার্ড অ্যানিমেলস অফ বাংলাদেশ। এই তিনটা টেক্সট আছে। হ্যাঁ, প্রথম টেক্সট, দ্বিতীয় টেক্সট, তৃতীয় টেক্সট পড়ে আমাদের কি করতে হবে, এখানে দেখেন বলছে যে পেয়ার্স অর গ্রুপে কাজ করতে হবে অ্যান্ড লিস্ট দ্য ফ্যাক্ট ডেসক্রাইব ইন দ্য টেক্সট। ফ্যাক্টগুলো আমাদের আলাদা করতে হবে অ্যান্ড পরবর্তীতে আমাদের রাইটার্স অপিনিয়ন এটা আমাদের আলাদা করতে হবে। দেন রাইট অ্যাবাউট হাউ রাইটার অপিনিয়ন ইনফ্লুয়েন্স ইউর থটস। আপনারও তো একটা মতামত আছে, আপনার ওপিনিয়ন আছে, সেই ওপিনিয়নটা রাইটার্স কিভাবে ইনফ্লুয়েন্স ফেলেছে আপনার থটসের মধ্যে, আপনার কিভাবে প্রভাবিত করেছে, বা আপনার চিন্তা চেতনা কিভাবে মিক্সিং হয়েছে উইথ অথর্স অর রাইটার্স, এই বিষয়টা ক্লাসে পরবর্তীতে কাজ করে শেয়ার করতে বলছে। তো আমরা প্রথমটা এখানে যেমন একটা এখানে কিন্তু দেয়া আছে, ইউ ক্যান লিস্ট ইউর রেসপন্সেস ইন ফলোয়িং গ্রিডস। তো আমরা প্রথম গল্পটা একটু পড়ে নেই, এরপর আমরা এই কাজগুলো করব। আমরা আগে গল্পগুলো ক্রমান্বয়ে পড়ে যাই। As Bangali, Bangabandhu's speech at United Nations Assembly is matter of great pride for us. একজন বাঙালি হিসাবে ইউনাইটেড নেশন অ্যাসেম্বলিতে আমাদের যে বঙ্গবন্ধুর যে বক্তব্য, এটা ছিল গর্বের বিষয়। সেটা কবে ছিল? 25th 1974 in September. Bangabandhu delivered his heroic speeches during 29 sessions. 29 নাম্বার সেশনে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে তার বক্তব্য রাখেন। জাস্ট আ উইক আফটার, এক সপ্তাহ পরে বঙ্গবন্ধু বিকাম দ্য মেম্বার অফ ইউএন, ইউনাইটেড নেশনের একজন সদস্য হয়েছেন বঙ্গবন্ধু। দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএন ওয়েলকাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু অ্যাড্রেস জেনারেল অ্যাসেম্বলি। এবং সেখানে তাকে কি করিয়ে দিয়েছেন, ওয়েলকাম জানিয়েছেন। ওয়েলকাম বঙ্গবন্ধুকে ইউএন প্রেসিডেন্ট ওয়েলকাম করেছেন টু অ্যাড্রেস দ্য জেনারেল অ্যাসেম্বলি, এবং সেখানে পার্টিসিপেট করতে বা ওটা পরিচালনা করতে বলেছেন। স্টার্টেড হিজ স্পিচ, তিনি তার স্পিচ শুরু করেছেন। টুডে অ্যাজ আই স্ট্যান্ড বিফোর দিস অ্যাসেম্বলি, আমি আজ দাঁড়িয়ে আপনাদের সামনে, অ্যান্ড আই শেয়ার্ড উইথ মাই প্রোপাউন্ড স্যাটিসফ্যাকশন উইথ 75 পিপল অফ বাংলাদেশ অ্যান্ড নাও রেসপেক্টেড ইন দিস পার্লামেন্টস অফ ম্যান। এখন তারা একটা সংসদীয় গণতান্ত্রিক একটা কি পেয়েছে, 75 মিলিয়ন বাংলাদেশি এখন সম্মানিত হয়েছেন। তারা এই পার্লামেন্টের স্পোকম্যান হিসেবে আমি কথা বলছি। দিস স্পিচ ইজ রিমার্কেবল ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ফর দ্য পার্লামেন্টারি টু রিজনস। দুটো অঞ্চলের পার্লামেন্টারি সেকশনটাকে উন্নত করবে। স্পিচটা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। ইট রিমার্কড ফার্স্ট টাইম স্পিচ ইজ ডেলিভার্ড ইন বাংলা এট ইউএন। এর আগে বঙ্গবন্ধুর আগে কেউ বাংলাতে ইউএনএ, ইউনাইটেড নেশন অ্যাসেম্বলিতে বক্তব্য দেয় নাই। সেকেন্ডলি, ইট ইন্ট্রোডিউস দ্য ফ্রেশ আইডিয়াস পলিসিস এইমড অ্যাট দ্য বিল্ডিং ব্রেভ নিউ ওয়ার্ল্ড। নতুন বিশ্বকে বিভিন্ন ফ্রেশ আইডিয়া, বিভিন্ন পলিসি, যেটা আমাদের লক্ষণীয় পলিসি, এটা বিল্ড করবে। অ্যান্ড ফ্রি অফ ইকোনমিক ইনইকুয়ালিটি, এই যে অর্থনৈতিক অসমতা, সোশ্যাল ইনজাস্টিস, সামাজিক নৈরাজ্য, মিলিটারি এগ্রিগেশনস, তারপরে মিলিটারি হস্তক্ষেপ থেকে দেশকে রক্ষা করা, অ্যান্ড থ্রেটস অফ দ্য নিউক্লিয়ার ওয়্যার, এবং বিভিন্ন পারমাণবিক যুদ্ধ থেকে কি করা, আমাদের দেশটাকে সেভ করা। তো এটা ছিল একটা বিষয়। এখন এটা নিয়ে যেই বক্তব্যটা আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে বাকিগুলো বুঝতে আমাদের সহজ হবে। তো এখানে বলছে যে ফ্যাক্ট আমাদেরকে লিখতে হবে, ফ্যাক্টগুলো আইডেন্টিফাই করতে হবে, তারপরে এখানে রাইটার্স অপিনিয়ন থাকবে, তারপরে কিভাবে রাইটার্স অপিনিয়নসটা আপনার অপিনিয়নকে ইনফ্লুয়েন্স করেছে সেটা এখানে দিতে হবে। তো এখানে ঘটনা কোনটা, ফ্যাক্ট কোনটা, যেটা সত্য বিষয়, যেখানে কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো আর্গুমেন্ট নেই, সেটা হচ্ছে
ঘটনা বা ফ্যাক্ট। তো এখানে বলছে 25 সেপ্টেম্বর 1974 সালে বঙ্গবন্ধু তার 29 নম্বর ইউএন অ্যাসেম্বলিতে তার বক্তব্য রাখেন অ্যান্ড বিকাম দ্য ইউএন মেম্বার। এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু ওপিনিয়নের সুযোগ নেই। হ্যাঁ, তারপর এখানে বলছে রাইটার্স ওপিনিয়ন। অ্যাজ বাঙালি, বাংলাদেশি হিসেবে বঙ্গবন্ধু স্পিচ এট ন্যাশনাল অ্যাসেম্বলি ইজ আ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস। তো এখানে কিন্তু কন্ট্রোভার্সির সুযোগ আছে। যারা বিশেষ করে দেশকে সাপোর্ট করে না, যারা স্বাধীনতা চায় নাই, তারা কিন্তু এখানে ভিন্ন ভিউ উপস্থাপন করতে পারে। তো এটা ছিল রাইটারের অপিনিয়ন। তারপর এখানে বলছে হিয়ার দ্য রাইটার অপিনিয়ন্স মেক মি আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য স্পিচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হিস্ট্রি অফ বাংলাদেশ। এই যে বঙ্গবন্ধুর যে স্পিচটা নিয়ে, এটা ছিল খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রাইটার্স অপিনিয়ন রিগার্ডিং দিস স্পিচ হেল্প মি আন্ডারস্ট্যান্ড দ্য পজিটিভ টোন অফ দ্য টেক্সট। নিশ্চয়ই এখানে বঙ্গবন্ধু তার নিজের কথা বলে নাই, এখানে তার দেশের কথা বলছে, দেশ এগিয়ে নেওয়ার কথা বলছে। তো এই বিষয়গুলা একটা পজিটিভ টোন হিসাবে আমাকে মেসেজ দিয়েছে, এটা আমাকে ইন্সপায়ার করেছে। তো এখন এই সেমভাবে আমাদের দ্বিতীয় টেক্সটটা পড়তে হবে। এখানে আমাদের ফ্যাক্টগুলা আনতে হবে, এখান থেকে রাইটার্স ওপিনিয়ন নিতে হবে, আমার নিজের ওপিনিয়নটাকে কিভাবে রাইটার ওপিনিয়ন ইনফ্লুয়েন্স করেছে সেটা দিতে হবে। তৃতীয়টাও সেমভাবে করতে হবে। তা আমরা একটু এগুলোর উত্তর কি হবে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। আমরা আগে গল্পটা একটু পড়ে নিচ্ছি, তারপরে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। হাউ দ্য পিরামিডস অ্যাট গিজা ওয়ার বিল্ট, ওয়ান অফ দ্য ইজিপ্ট বিগেস্ট মিস্টেরিয়াস। এখানে কিভাবে আমরা জানি যে গিজাতে পিরামিড অ্যাট গিজা ওয়ার বিল্ট, এটা নির্মাণ করা হয়েছিল ওয়ান অফ দ্য ইজিপশিয়ান বিগেস্ট মিস্ট্রিজ। এখানে কিন্তু ইজিপ্ট মিশরীয়দের একটা কি আছে, একটা মিস্ট্রি আছে, এখানে একটা কৌতূহল আছে। দিস মনুমেন্টাল টম, এটা ছিল একটা কবর, আর রেলিক্স অফ দ্য ইজিপ্ট ওল্ড কিংডম ইরা। এটা ছিল প্রত্যেকটা, আমরা নিশ্চয় জানি যে মিশরীয়দের অবদান বা বিভিন্ন ব্রিটেন আমেরিকানদের অবদান আছে বিভিন্ন স্থাপনার ক্ষেত্রে। তো এটা হচ্ছে তাদের একটা প্রতীকী বা তাদের একটা রেখে যাওয়া যে কিংডম, ইজিপ্টের ওল্ড কিংডম ইরা, তাদের যুগের একটা স্ট্যাচু বা সিম্বল আমরা যেটাই বলি। ওয়ার কনস্ট্রাক্টেড অ্যাপ্রক্সিমেটলি 4500 ইয়ার্স এগো, যেটা প্রায় 450 বছর আগে নির্মাণ করা হয়েছে। দ্য পিরামিড ওয়ার কনস্ট্রাক্টেড থ্রু দ্য এনসিয়েন্ট ইজিপশিয়ান হিস্ট্রি অ্যাজ মিনস দ্য ফেরাউস টু ডিসপ্লে দেয়ার পাওয়ার। এখানে ইজিপশিয়ানরা তাদের ইতিহাসে এটা কেন নির্মাণ করেছে, ফেরাউস বিশেষ করে তার ক্ষমতাকে দেখানোর জন্য এটা নির্মাণ করেছে। তারপরে ইট ওয়াজ বিলিভড দ্যাট ফেরাউস ওয়াজ semi diving being ruled on the earth during life and then transitioned into the afterlife amongst the gods. আমরা নিচে জানি ফেরাউজের কথা, আমরা জানি যে ফেরাউজ বা ফেরাউন, আমরা যেটাই বলি বাংলাতে ফেরাউন বলি, তিনি কি খোদা দাবি করেছেন এবং তিনি মনে করেন যে তিনি খোদার সাথে মিলে দেশ পরিচালনা করবেন, পরবর্তী কিয়ামতও তিনি সংগঠন করবেন। In this picture about all three Giza, এখানে আমরা নিশ্চয় জানি যে এখানে পিরামিড, এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ফেরাউজের ছবি। হ্যাঁ, তো মূলত আমরা এখানে এই তিনটা, আবার মিনি একটা দেখতে পাচ্ছি এখানে। তো মূলত তিনটা মেজর, এই তিনটা গিজা রিনিউড পিরামিড, এদেরকে পিরামিড বলা হয়। Their intricate burial complex or constructed around 2550 থেকে 2490 বিসির মধ্যে এগুলা কি করা হয়েছে, একটা বুরিয়াল কমপ্লেক্স হিসাবে এগুলা কনস্ট্রাকশন করা হয়েছে। দিস পিরামিড ওয়ার বিল্ড বাই দ্য ফেরাউজ খুফু, টলেস্ট, মানে সবচেয়ে বড়টা খুফু তৈরি করেছে, বিল্ড করেছে। তারপরে খাফরি বা খাফ যেটাই আমরা বলে থাকি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়েছেন। অ্যান্ড ম্যানকরি ইন দ্য ফ্রন্ট, এবং প্রথমটা বা ফ্রন্টে যেটা আছে সেটা ম্যানকরি বানিয়েছেন। দ্য পিরামিড খুফু ইজ দ্য
এখানে তিনটা পিরামিডের তিনটা নাম দিয়েছে। পিরামিড খুফুটা হচ্ছে সবচেয়ে বড়, and 3 pyramid of Giza, গিজার তিনটা পিরামিডের মধ্যে সবচেয়ে বড়, and hold the records of the world longest stone structure, যেটা সমগ্র পৃথিবী জুড়ে একটা স্টোন স্ট্রাকচারের কি শিল্পকলা দেখিয়েছে। স্ট্যান্ডিং 480 ফিট হাই, সর্বোচ্চ বড় যে গিজাটা আছে, পিরামিডটা আছে, সেটা 480 ফিট হাই। It was constructed during the region of Pharaohs Khufu and second Pharaohs of the fourth dynasty. এটা ছিল সেকেন্ড ফেরাউস থেকে ফোর্থ ডাইনেস্টি পর্যন্ত। The second Pharaoh's largest pyramid Giza is the খুফুর সন খাফরা। এটা পরের যে সেকেন্ডটা বানিয়েছেন। তারপরে থার্ডটা রিনিউড স্পিনিক্স স্ট্রাচার, believed to have the constructions the honor and resemble of the Pharaoh's Khafra, and it stands beside his pyramid. যাই হোক, এখানে এই পিরামিডগুলোর আয়তন, পিরামিডের মেজারমেন্ট কোনটা কেন করছে, এই জন্য এটা ব্যাখ্যা করা হয়েছে। এবং তৃতীয় যে গল্পটা, দ্য এন্ডেঞ্জার অ্যানিমেলস অফ বাংলাদেশ, এটা আমরা একটু পড়ে নেই। ওয়াইল্ড লাইফ ইজ বাংলাদেশ ইজ মেজর অ্যাট্রাকশনস ফর দ্য ট্যুরিজম সেক্টর ইন আওয়ার কান্ট্রি। বাংলাদেশের যে ওয়াইল্ড লাইফটা, বন্য প্রাণী, এটা একটা মেজর অ্যাট্রাকশন ট্যুরিজম সেক্টর। আমাদের ট্যুরিজম সেক্টর আমাদের জিডিপি এনহ্যান্স করে। দিস হ্যাজ লিড টু মেনি গভর্নমেন্ট ইনিশিয়েটিভস এইম টু প্রোটেক্ট দিস পপুলেশনস ফ্রম ফার্দার ডিক্লাইন। আমরা নিশ্চয় জানি এখন অনেক অ্যানিমেলস আছে, বন্য প্রাণী আছে, যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো সরকার কিছু পদক্ষেপ নিয়েছে এই পপুলেশনটা রক্ষা করার জন্য। অ্যান্ড ব্যান্টেগ অ্যান্ড হিসপিড, তারপরে হিসপিড হেয়ার, তারপরে এশিয়ান এলিফ্যান্টস আর মেইনলি থ্রেটেন বাই দ্য ফোর্সিং অ্যান্ড হান্টিং। বিভিন্ন ঘরবাড়ি বানানোর জন্য, বিভিন্ন শিকারের কারণে এখন কিন্তু এগুলো হারিয়ে যাচ্ছে। ইফ দেয়ার পপুলেশনস আর নট মনিটর্ড অ্যান্ড গার্ডেড অ্যান্ড দে সুন বিকাম এক্সটিংক্ট, এক সময় এই ধরনের পপুলেশনটা, বন্যপ্রাণীরা হারিয়ে যাবে। এশিয়ান এলিফ্যান্টস নিয়ে যেটা বলছে, দ্য ট্রাঙ্ক অফ দ্য এশিয়ান এলিফ্যান্টস ইজ বিলিভ টু contain up to 6,000 muscles. এদের প্রায় 60,000 মাসলস রয়েছে, মাংসপেশি রয়েছে। ইট ইজ ইউজড বাই দ্য এলিফ্যান্ট টু ড্রাস্টিং, তারপরে ব্রেথিং, ফিডিং, ওয়াশিং, গ্রাফসিং এবং আদার ফাংশনস। তো এখানে এলিফ্যান্টের কিছু স্পেশালিটি বলছে। দ্য এলিফ্যান্টস আর স্মুথ স্কিন, এলিফ্যান্ট স্কিনটা স্মুথ, কেমন কালার, গ্রে কালার, অ্যান্ড হ্যাজ আ অ্যাভারেজ ওয়েট 2.7 টনস ফর ফিমেল। মানে মহিলা যে হাতিগুলো আছে সেগুলা 2.7 টন, আর 4 টন হচ্ছে মেল হাতিগুলা। এশিয়ান এলিফ্যান্টস আর মেইনলি ফাউন্ডেড ইন দ্য চিটাগং হিল অফ বাংলাদেশ। চিটাগং পাহাড়ি অঞ্চলে এটা পাওয়া যায়। অ্যান্ড আর লেস অ্যাক্সেসিবল টু হিউম্যান, যেখানে খুব মানুষের আনাগোনা কম, যেখানে মানুষ খুব কম বসবাস করে। অ্যাজ এ রেজাল্ট হিউম্যান এলিফ্যান্টস কনফ্লিক্ট are fused in regions. Okay, তারপরে the primary threats of the Asian elephants are existing habitat, বিভিন্ন ধরনের বাড়িঘরের জন্য এগুলা কি করছে, habitat loss due to the increasing human population, তারা তাদের বাড়িঘর হারাচ্ছে, তাদের এক্সিস্টেন্সটা হারাচ্ছে। Additionally, elephants faces forcing threat, ঘরবাড়ি বানাচ্ছে, হান্টিং, আইভরি, ফুড অ্যান্ড লেদার, এগুলোর জন্য কিন্তু এগুলাকে শিকারের সম্মুখীন হচ্ছে। এখন এখানে যে কাজটা একটা দেয়া আছে, বাকি দুইটা টেক্সটের কাজ আমরা করতে হবে। তো কিভাবে করবো, এটার উত্তরটা কি হবে আমরা একটু দেখে নিচ্ছি। এটা অলরেডি দেয়া আছে, এটা আমাদের করার দরকার নাই। তো আমরা যেটা করবো, টেক্সট 2 তে যেটা আছে, দ্য ফ্যাক্টটা আগে নিয়ে আসতে হবে। দ্য পিরামিড খুফু মিস্টেরিয়াস টম ইজ দ্য লংগেস্ট অ্যামং 3 পিরামিড অফ গিজা অ্যান্ড হোল্ড দ্য রেকর্ড ফর দ্য ফার্দার ওয়ার্ল্ড লংগেস্ট স্টোন স্ট্রাকচার। এটা 480 ফিট হাই। তারপরে এটা খুফুর ফেরাউস খুফুটা এটা কি করেছে, তৈরি করেছে। দ্য মনুমেন্ট টম আর রিলিক্স অফ দ্য ইজিপশিয়ান ওল্ড কিংডম ইরা অ্যান্ড ওয়ার কনস্ট্রাক্টেড 405,000 ইয়ার্স অ্যাগো। যাই এখানে কোনো কন্ট্রোভার্সির সুযোগ নেই, এটা হচ্ছে ঘটনা, এটা সত্য ঘটনা। এখানে যে রাইটার্স অপিনিয়ন, সেটা হচ্ছে রাইটার হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন্স অ্যাবাউট পিরামিডস অ্যাট গিজা পিরামিড নিয়ে অনেক রাইটার অনেকভাবে লিখেছে। দে টকস অ্যাবাউট দ্য মিস্ট্রি অফ দ্য ওয়ান্ডার অফ দ্য পিরামিড। এখানে বিভিন্ন মিস্ট্রি, বিভিন্ন ওয়ান্ডারের কথা বলেছে, সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি আছে, ডিবেটেবল বিষয় রয়েছে। হাউ দে আর বিল্ড, কিভাবে এটা বানিয়েছে, অ্যালং উইথ দ্য ফেরাউস পাওয়ার, তার ফেরাউজের ক্ষমতা। লেটার অন দ্য আফুল, হাউ ডিড দে এনরিচ দ্য এনসিয়েন্ট ইজিপশিয়ান টেকনোলজিস, কিভাবে তারা ইজিপশিয়ান টেকনোলজিটা
এনহ্যান্স করেছে। দ্য আইডিয়াস হেল্প আস লার্ন মোর অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ দ্য পিরামিড। এই বিভিন্ন আইডিয়াগুলো, লেখকের আইডিয়াগুলো আমাদেরকে অনেক কিছু এটার হিস্ট্রি সম্পর্কে জানতে সহায়তা করেছে। এখানে ইনফ্লুয়েন্সটা কি? রাইটার্স ওপিনিয়ন মেক মি আন্ডারস্ট্যান্ড দ্যাট টেক্সট 2 ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হিস্ট্রি অফ দ্য পিরামিড অ্যাট গিজা। সাম রাইটার ফোকাস অন দ্য মিস্ট্রি অফ দ্য হাউ দে আর বিল্ড। কিছু রাইটার ফোকাস করেছে এটার মিস্ট্রি কি, কিছু রাইটার ফোকাস করেছে মানে পাওয়ার অফ ফেরাউজ। কিছু রাইটার কি করেছে, মনুমেন্টাল আইডিয়া দিয়েছে যেটা আমাদেরকে ইজিপশিয়ান কালচার এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে সহায়তা করেছে। কিছু লেখক ফেরাউজ অ্যান্ড হিজ ফ্যামিলি এম্পাওয়ারমেন্ট অ্যান্ড মিস্ট্রিজ অফ টম নিয়ে আলোচনা করেছে। তো এগুলো আমাদেরকে জানতে সহায়তা করেছে। টেক্সট 3 যে ইয়েটা আমরা করব যে এশিয়ান এলিফ্যান্টস, এটা ফ্যাক্ট কোনগুলো? এশিয়ান এলিফ্যান্টস containing up to 6,000 muscles trunk faces a great threats in Bangladesh, এটা সত্য কথা, and primarily from habitat loss due to the increasing human population and forcing for ivory, food and shelter, এটাও চিরন্তন সত্য কথা। এখন রাইটার্সের ওপিনিয়ন হচ্ছে wildlife in Bangladesh is the major attraction for the tourism sector, but the sector faces some problems, and here writers opines like tourism sector in fact government initiative, সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে, and threats to the been taken. His speed here Asian elephants are the challenges forced by the habitat laws and forcing। এই বিষয়টা এখানে ওপিনিয়ন দিয়েছে লেখক। সর্বশেষ হচ্ছে আপনার ওপিনিয়নটা কিভাবে লেখক ইনফ্লুয়েন্স করেছে। ডিফারেন্ট রাইটার রাইটস দেয়ার ওপিনিয়ন অ্যাবাউট দ্য ওয়াইল্ড লাইফ ইন বাংলাদেশ অ্যান্ড মেক মি আন্ডারস্ট্যান্ড দ্যাট উই শুড কাম ফরওয়ার্ড টু সেভ আওয়ার ওয়াইল্ড লাইফ অ্যান্ড সেভ আওয়ার ট্যুরিজম সেক্টর। এই মানে যেভাবেই লেখক না কেন, আমরা ট্যুরিজম সেক্টরটাকে সেভ করতে চাই, আমাদের ওয়াইল্ড লাইফটাকে বাঁচাইতে চাই। এটা এইভাবে আমার ওপিনিয়নটাকে ইনফ্লুয়েন্স করেছে। তো পরবর্তী ভিডিও থাকছে 1.3.1, ওই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।